আমি মুভির শুরুতে একটা কথা বলতে চাই। আমার এটা জীবনের ১ম মুভি এক্সপ্লেনেশন। সো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো ইনফরমেশন ছাড়া পড়ে তাহলে কাইন্ডলি আপনারা সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কোন ইনফরমেশন ছাড়া পড়েছে বা কি আরো আপডেট হওয়া উচিত বা কি আরো ভুল ত্রুটি হয়েছিল বা ভালো হলে সেটাও বলবেন। আজকে আমি ব্ল্যাক মানি সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। সিনেমার শুরুতেই দেখা যায় একটা ট্রাকে ৩ জন মানুষ আছে আর নীল শার্ট পরা লোকটি কারো সাথে খুব সুন্দরভাবে কথা বলছে ফোনে। কার সাথে কথা বলছে তা আমরা মুভির একদম শেষে জানতে পারবো। ট্রাক ড্রাইভার খুব আস্তে ট্রাক চালাচ্ছে, সেজন্য নীল শার্ট পরা লোকটি একসময় তার উপর উত্তেজিত হয়ে তুই তাকারি শুরু করে এবং বলে ট্রাক কোনোখানে থামানো যাবে না, আপনি সোজা যাবেন। ট্রাক ড্রাইভার উত্তেজিত হয়ে বলে, আমার সাথে যে আছে তার এবং আমার খাওয়া লাগবে, বলে ট্রাক থামিয়ে দেয়। তারপর তারা বাধ্য হয়ে ট্রাক থেকে নেমে যায় এবং তারাও খেতে বসে। তারপর ট্রাক আবার চলতে শুরু করে গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ করে ট্রাকটি থেমে যায় কারণ টায়ার পাংচার হয়ে গেছে। টায়ার চেঞ্জ করার জন্য হেল্পার যখন মাল সামান ট্রাকের পেছন থেকে নামাতে যাবে তখন সে দেখতে পাই নীল শার্ট পরা লোকটি যেসব জিনিস ট্রাকে তুলেছিল, অর্থাৎ যেসব বস্তা তুলেছে সেসব বস্তার ভিতরে অনেকগুলো টাকা আর টাকা দেখা যাচ্ছে। আর এই অনেক টাকা দেখে হেল্পারের মাথা নষ্ট হয়ে যায়। তারপর তারপর হেল্পার ট্রাক ড্রাইভারকে ডেকে বলে, দেখেন ওস্তাদ, প্রচুর টাকা, এই সুযোগ আমরা আর পাবো না। আমরা এক কাজ করি, নেন, এই দুইজনকে শেষ করে দিয়ে আমরা এই সকল টাকা হাতিয়ে নিই। ড্রাইভারও তখন লোভে পড়ে যায়। তখন সে বলে যে আচ্ছা, বুদ্ধিটা খারাপ না, সন্ধ্যা হতে দে, সন্ধ্যা হোক তারপর দেখা যাবে। আর এদিকে আমরা পূজা চেরিকে দেখি সে গ্রামে একটি পারফরমেন্স করতে আসছে আর তার দর্শকরা প্রচুর ভিড় করে তার জন্য অপেক্ষা করছে। এখানে একটা কথা বলেই, পূজা চেরিকে কেউ নাচনেওয়ালি বলে না, এখানে সবাই নায়িকাই বলে, এই জন্য আমিও নায়িকাই বলবো। আর যেটা বলছিলাম, প্রচুর ভিড় করে তার দর্শকরা দাঁড়িয়েছিল বলে সে খুব খুশি হয় এটা দেখে। আর এই নাচের আয়োজনটা করে অত্র এলাকার কাউন্সিলর। আর একটু পরেই পূজা চেরির নাচ অর্থাৎ নায়িকার নাচ শুরু হয়। আবার সিন শিফট হয়ে দেখায়, আবারও সিন শিফট হয়ে ট্রাক ড্রাইভার ও হেল্পারকে দেখায়। তারা সন্ধ্যা হওয়ার অপেক্ষা করছে। সন্ধ্যা হতে না হতেই তারা নীল শার্ট পরা লোকটা এবং তার সাথে থাকা ছেলেটাকে খুন করে ফেলে। যেহেতু তারা জীবনের ১ম ২টি খুন করে, এই জন্য তারা খুব নার্ভাস ফিল করছিল। আর এসব কথা বলতেই ট্রাকে উঠেই রওনা দেয়। রওনা দেওয়ার কিছুক্ষণ পরে তারা একটি সামনে চেকপোস্ট দেখতে পায়। এরপর আমরা জানতে পারি শহরে কেউ একজন ৫০ কোটি টাকার অ অনেক বড় অর্থ বিদেশে পাচার করতে যাচ্ছে। এজন্য সকল গাড়ি চেকিং করা হচ্ছে। কিন্তু ভাগ্যের জোরে তাদের গাড়ি চেকিং করা হলেও তারা বেঁচে যায়। এরপর আমরা দেখতে পাই তারা এই টাকাটা আত্মসাৎ করার জন্য এই রাতটা, মানে আজকের রাতটা পাড়ি দিতে চাচ্ছে। এইজন্য তারা একটি ডিসিশন নেয় যে তারা আজকে যেকোনো একটি আবাসিক হোটেলে রাত কাটাবে। এইজন্য তারা একটি আবাসিক হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। আর অপরদিকে নায়িকা তার পারফরম্যান্স শেষ করে বিশ্রাম নিচ্ছিল, তখন কাউন্সিলর একটি কুপ্রস্তাব দেয় যাতে করে কাউন্সিলরের উপর নায়িকা খুব রাগ হয়ে চলে যায়। আর এদিকে নায়িকার জন্য একটি ভিআইপি রুম কাউন্সিলর ঠিক করছিলেন। যেহেতু নায়িকা তার কুপ্রস্তাবে সাড়া দেয়নি, সেহেতু তিনি তার জন্য একটি খারাপ রুম বুক করতে বলে হোটেল ম্যানেজারকে। তারপর সেই নায়িকাও একই হোটেল অর্থাৎ হোটেল রিমঝিমে আজকের রাতটা স্পেন্ড করতে চলে যায়। আর এখানে আমরা নতুন কিছু ক্যারেক্টার দেখি। নতুন ক্যারেক্টার বলতে ওয়েটার গুল্লু খুব স্বার্থপর, আত্মকেন্দ্রিক একটা লোক এবং খুব দুশ্চরিত্র সম্পন্ন। এ নিয়ে আমরা সামনে জানতে পারবো। এরপর আমরা দেখতে পাই নায়িকা তার অ্যাসিস্ট্যান্টদেরকে সঙ্গে করে নিয়ে সেই হোটেলে যেয়ে পৌঁছায়। যখন সে তার রুম দেখে তখন সে খুব রাগ হয়। আর এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওয়েটার অর্থাৎ গুল্লু বলে যে আমি আপনাকে একটা ভালো ফার্স্ট ক্লাস ভিআইপি রুম দেখাচ্ছি, বলে সেখানে নিয়ে যায়। আর এরপর
নায়িকা একটা লোককে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আপনার এলাকাতে এসছে, আপনি আমার সাথে দেখা করতে অর্থাৎ রাত কাটাতে আসবেন না? এই কথা শুনে লোকটা লাফাতে লাফাতে রাত্রেবেলা স্কুল কমিটির মিটিং আছে বলে বাসা থেকে বের হয়। আর ওখানে যখন যায়, গুল্লু তাকে রিসিভ করে নায়িকার রুম পর্যন্ত নিয়ে যায়। আর এই জন্য নায়িকা গুল্লুকে উপরি বকশিশ দেয় আর বলে যে এই রুমে যে কেউ এসেছে এটা কাউকে বলবো না। নায়িকার রুম থেকে যাওয়ার সময় গুল্লু পাশের রুমে প্রচন্ড জোরে জোরে চিৎকার চেঁচামেচি শুনতে পায়। গুল্লু সেই গুল্লুর একটি স্বভাব আছে, যেই রুমের দরজায় হোক না কেন তার উকি দেওয়াই চাই। সে উকি দিয়ে গিয়ে দেখে অনেক টাকা নিয়ে দুইজন লোক লাফালাফি করছে। সে এই লোভ সামলাতে না পেরে তার বন্ধুকে ফোন দিয়ে গোটা বিষয়টি বলে। সে তখন ক্যারাম খেলছিল। ক্যারাম খেলার এক পর্যায়ে গুল্লুর ফোন এসে সে তার মেশিন না পেয়ে একটা লোককে নিয়ে চলে যায়। এটা দেখে আরো দুইজনের সন্দেহ হয়, তারাও তাদেরকে ফলো করতে থাকে। হোটেলের নিচে এসে গুল্লু যখন দেখে তার বন্ধুর সাথে মেশিনের বদলে অন্য একটা ছেলে আছে, সে বলে একে তুই নিয়ে আইসোস কেন, একে না নিয়ে আসলেও পারতি। তখন তারা অলরেডি তাদেরকে ফলো করতে করতে হোটেল পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং তারা বলে যে এই বিষয়টা বাইট্টা মাসুদ অর্থাৎ তাদের দলের লিডারকে বলতে হবে, এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তাদের লিডারকে ডাকতে চলে যায়। আর এদিকে গুল্লু তার ফ্রেন্ড আর সেই তৃতীয় ব্যক্তিটা উপরে যায়। আর তৃতীয় ব্যক্তিকে গুল্লু বলে যে তুমি এখানেই থাকো, আমরা ওদিকটা দেখে তোমাকে সিগন্যাল দিয়ে তুমি এসো, বা এদিক থেকে কোনো খারাপ সিগন্যাল পেয়ে তুমি আমাদেরকে বলো। তারপর আমরা দেখতে পাই ট্রাক ড্রাইভারকে সুকৌশলে রুম সার্ভিসের কথা বলে রুম থেকে কিভাবে বের করে। এরপর সুযোগ বুঝে গুল্লু আর তার বন্ধু ট্রাক ড্রাইভারকে একটি ঘরে নিয়ে খুন করে ফেলে। এটা দেখে গুল্লু খুব ভয় পেয়ে যায় এবং বলে আমি কি তোরে খুন করতে বলছিলাম? ওর বন্ধু বলে ব্যাপার না, আমি বিষয়টা সামনে নিব। এর মধ্যে হেল্পার চলে আসে। হেল্পারকে দেখে ওরা দুইজন হেল্পারের পেছনে দৌড় দেয়। এর মধ্যে ওই যে তৃতীয় ব্যক্তিটা ছিল দাঁড়িয়ে, ওই ব্যক্তিটা ধরে ফেলে। এরা তিনজন মিলে ট্রাক ড্রাইভারকে যে রুমে মেরে ফেলেছিল সে একই রুমে হেল্পারকে নিয়ে যেয়ে হাত পা বেঁধে রাখে। এরপর তারা টাকা ভর্তি রুমটাতে আসে এবং টাকা ভর্তি রুম দেখে তাদের মাথা নষ্ট হয়ে যায়। মনে আছে যেই দুইজন লোক তাদেরকে ফলো করতে করতে এসেছিল, তাদের গ্রুপ মেম্বার বা গ্রুপ লিডার চলে আসে। রাখা ভালো, বাইট্টা মাসুদ কিন্তু একজন হিজড়া বা ট্রান্সজেন্ডার বা কমন বা থার্ড জেন্ডার এরকম কিছু, কারণ সে মেয়েদের ড্রেস পরে থাকে। এর মধ্যেই মনে আছে বার থেকে যেসব লোক এসেছিল তারা হচ্ছে ব্লেড মিজানের গ্রুপের লোক। ব্লেড মিজান ওই হোটেলে এসে বলে যে মাসুদ তোকে আমি ছাড়বো না বলে এখানেই শেষ নয়। তারপর তারা এসে তারাও টাকাটা আত্মসাৎ করতে চায়। এর মধ্যে বাইট্টা মাসুদ চলে যায় নায়িকার সবখানে যায়, কারণ সে একবার বোমাবাজি করতে যায়, তার দুই পায়ের মধ্যে একটা পা ড্যামেজ হয়ে যায়, এই জন্য সে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না। এই জন্যই তাকে ঠেলে ঠেলে তার লোকেরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তারপর সে হচ্ছে নায়িকার রুমে যে ব্লেড মাসুদকে হেনস্থা করে, মানে হাত পা বাঁধে আর বলে যে যা আছে সব আমার, ইভেন এই মেয়েটাও আমার। তারপর সে মেয়েটার কাছে যে বলে যে এই হোটেল আমার, হোটেলের মালিক আমি, তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি কি চাও? মেয়েটা যখন চালাকি করে বলে, মানে নায়িকা বলে যে আমাকে নিয়ে দুটো সিনেমা করেন, ওটা কি যে না আগে বিয়ে তারপর সিনেমা। এই কথা হতে হতে সে বলে যে নাও আজকে রাতের বকশিশ তোমাকে দিলাম, অনেক টাকা, আমার অনেক টাকা আছে। তারপর এর মধ্যে নায়িকা এসব ঝামেলা দেখে মুভির শুরুতেই গানের মাঝখানে একটা লোককে দেখা যায়, নায়ক রুবেল, অর্থাৎ এখানে নায়ক রুবেল, এখানে যার ক্যারেক্টার বেনসন জুনায়েদ, আমি যদি নাম ভুল নাম বলে থাকি, বেনসন জুনায়েদ আসে। বেনসন জুনায়েদকে নায়িকা কল করে বলে যে ভাইয়া এসব ঝামেলা হচ্ছে। বেনসন জুনায়েদ তার লোকদেরকে নিয়ে এখানে আসে, এখানে বলতে হোটেলে যায়। আর হোটেলে গিয়েই ভয়ানক রকম সে একাই ফায়ারিং করতে থাকে। আর এই দৃশ্য দেখে বুম জামাল ভয়ে অস্থির হয়ে যায়। সে বাট্টা মাসুদ এবং ব্লেড মিজানকে একত্রিত করার চেষ্টা করে, কিন্তু প্রথমে ব্লেড মিজান একত্রিত মানে তাদের সঙ্গে অ্যাড না হলেও পরবর্তীতে সে অ্যাড হয়।
তাদের সবাই মিলে জুনায়েদের উপর আক্রমণ করলেও জুনায়েদের সাথে পারে না। তারপর জুনায়েদ ওদেরকে এক ঘরে আটকে রেখে বলে যে, "তোরা সকল টাকা আত্মসাৎ করতে লেগেছিলি, তোরা জানিস না আমাদের এখানে নিয়ম কি?" এই বলে সে এমপিকে ফোন দেয়। আর এমপিকে ফোন দিয়ে বলে যে, "একটা টাকা পাওয়া গিয়েছে, আপনাকে ছাড়া তো আমরা ভাগ বাটোয়ারা করি না।" মানে ওদের যা সিস্টেম আরকি সেটা বলতে থাকে এবং বলে যে, "একটা নায়িকা আছে।" নায়িকার কথা শুনে এমপিরও হুঁশ উড়ে যায়। "নায়িকা আছে আগে বলবা না? টাকা-পয়সা তো আমার অনেক আছে। তারপরেও তোমরা যেহেতু দিতে যাচ্ছ তোমরা আমাকে ৫ বস্তা দিও। মানে ১০ বস্তা টাকা আছে। আর তোমরা আমাকে ৫ বস্তা টাকা দিয়ে আমাকে আ বলো যে সারপ্রাইজটা কোথায়? নায়িকা কোথায়?" তারপর নায়িকার রুমে সে চলে যায়। নায়িকার সাথে ইটিস-পিটিস কথা বলতে বলে যে, "আমি তোমাকে নিয়ে সিনেমা করব।" নায়িকা বলে যে, "তাই? বলে কি ১ টা না ২ টা সিনেমা করব।" আর এর মধ্যে পুলিশ রেড দেওয়ার আগে যেই অ্যানাউন্স করে জায়গাতেই সে অ্যানাউন্সমেন্ট করে হোটেলের বাহির থেকে। এটা শুনে এমপির তো মাথা ঘুরে যায়। আর এদিকে মনে আছে ১ম এই যে লোকটা নায়িকার সাথে রাত কাটাতে এসেছিল সে তো খাটের নিচে লুকিয়েই থাকে সেই তখন থেকে। মানে ১ম গোলাগুলি যখন চলছে তখন থেকে এখন পর্যন্ত সিনেমার শেষ অবধি লুকিয়েই থাকে। তারপর যখন পুলিশ অ্যানাউন্স করে তখন এমপিও অ পালানোর পায়তারা করে। এর মধ্যে এমপি লুকানোর জায়গা না পেয়ে খাটের নিচে যায়। তখন ওই লোকটাকে যেয়ে বলে যে, "এই তুমি কেন এখানে? আপনি যেই কাজটা করতে এসেছিলেন এখানে একই কাজ আমিও করতে আসছি। পার্থক্য একটাই আমাকে টাকা দিতে হয়েছে, আপনাকে দিতে হয়নি।" এই বিষয়টা খুব হিলারিয়াস ছিল এই মুভিতে। তারপর পুলিশের সাথে কিছুক্ষণ গোলাগুলির দৃশ্য দেখায়। এরপর দেখানো হয় পুলিশের যিনি এসপি উনি উপরে যান সন্ত্রাসীদের সাথে কথা বলতে। উনাকে একটা বড় অঙ্ক টাকার দেওয়া হবে শুনে উনি ব উনি বলে ওঠে, "আচ্ছা আমি আপনাদেরকে সেফলি বের করার চেষ্টা করছি।" পরের দিন সকাল হয়। উনি বক্তব্য দিতে থাকেন যে এটা একটা মিশন ছিল। এই মিশনের উপর বেস করে এতগুলো গোলাগুলি হয়েছে। আরো অনেক কিছু হয়েছে। আর যেই টাকাটা পাচার হচ্ছিল উনি সেটা উদ্ধার করেছে। ইত্যাদি বলে বলছিল। আর মিথ্যা কেস বানিয়ে দিল যে নায়িকাকে নাকি পাচার করা হচ্ছে। এসবের মধ্যে আমরা দেখতে পাই রায়হান রাফির সুড়ঙ্গ মুভির শুটিং চলছে। ওখানে ম্যানেজার বলে যে, "স্যার আমি তো নকল টাকা আনতে দিয়েছিলাম।" মানে মুভিতে যেসব টাকা ইউজ করা হয়। "আমাকে আমার লোকরা কালকে থেকে ফোন দিচ্ছে না। তো এখন আমি কি করব স্যার বুঝতে পারছি না। মুভির শুরুতেই বলেছিলাম নীল শার্ট পরা লোকটা কার সাথে জানি খুব রহস্যভাবে কথা বলছে। এই নীল শার্ট পরা লোকটার পরিচয় এখন বলব আমি। নীল শার্ট পরা লোকটা কোনো গ্যাং বা সন্ত্রাসী দলের লোক নয়। উনি প্রোডাকশন ম্যানেজারের একজন অ্যাসিস্ট্যান্ট যিনি নাকি নকল টাকা মানে ফিল্মে ইউজ করা টাকা নিয়ে আসছিল। আর এটা জানার পরে এই মুভিতে সবচেয়ে বড় টুইস্টটা ধরা পড়ে। আর এদিকে যারা আসল টাকা মনে করে নকল টাকা আত্মসাৎ করে মিডিয়ার সামনে বড় কথা বলছিল, তখন এসপির আন্ডারের একজন পুলিশ অফিসার বলে ওঠে, "স্যার এসব তো নকল টাকা।" তখন তো সবাই মাথায় হাত। মুভির শেষ পর্যায়ে দেখানো হয়, মনে আছে? চেকপোস্ট বসানো হয়েছিল এই বলে যে ৫০ কোটি টাকা শহরের মানে দেশের বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে। ওই ইনফরমেশনটা সত্যি ছিল। ওই টাকাটাই শেষমেশ দেখানো হয়। নকল টাকার পেছনে পুলিশ থাকার কারণে ভাগ্যচক্রে ওই ৫০ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হতে সক্ষম হয়। আর যে এই কাজটা করে দেয় সে বলে যে, "আমার টাকাটা জানি সঠিক সময়ে আমার অ্যাকাউন্টে চলে যায়।" এই ছিল আজকের মতো।